আপনাকে আমরা যে কথাটি দিয়ে এখন শুরু করতে চাই যে যদি আমাদের বেসরকারি উদ্যোগ আসতে হয় বা যদি বাণিজ্যিক কৃষি আনতে হয় তাহলে আমাদের একটা জায়গা খুবই চ্যালেঞ্জিংয়ের জায়গা, সেটা হচ্ছে বাজার ব্যবস্থা। কারণ কৃষক যদি তার উৎপাদিত ফসলের একটা সঙ্গত মূল্য না পায় বা সেখান থেকে যদি সে মুনাফাটি অর্জন করতে না পারে, তাহলে আমি তো তাকে উৎসাহ দিতে পারবো না। এবং আপনি সরকার যতই উৎসাহ দিক বা অন্যান্যরা যতই উৎসাহ দিক, ওই সিস্টেমটিকেও তো উন্নত করা দরকার। ধন্যবাদ আপনাকে। যে আমাদের বাজার ব্যবস্থা এখনও যে কাঙ্ক্ষিত মাত্রা আমরা পৌঁছতে পারি নাই, কারণ নানান সীমাবদ্ধতা আছে। ফার্মার্স তার কাঙ্ক্ষিত ফসলের দাম পাচ্ছে না, পাশাপাশি এটা অর্থনৈতিক একটা সমস্যা আছে এখানে। এবং এই জায়গায় যে প্রান্তিক কৃষককে যে আমরা সরাসরি বাজার ব্যবস্থার মাধ্যমে নিয়ে আসতে পারি, এবং আমাদের কিন্তু সরকার কিন্তু সেই জায়গায় উদ্যোগ নিয়েছে এবং একটা মার্কেটের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং নামে একটা ডিপার্টমেন্টই করা হয়েছে যাতে তারা এই কাজটা করতে পারে। এবং যেই জিনিসটা করার দরকার, সরকার কৃষকের কাছে ডাইরেক্ট পারচেসিংটা বাড়াইতে হবে, তাহলে একটা অপশন। পাশাপাশি যে মিডল ম্যানের সংখ্যাটা কমাইতে হবে। যে মিডল ম্যানের সংখ্যা যত বেশি হবে তত কিন্তু প্রাইসের দাম ভোক্তা পর্যায়ে বেশি আসতেছে। সেই জায়গাটা আমাদের হস্তক্ষেপ করতে হবে যে মিডল ম্যানের সংখ্যা যাতে মিনিমাম থাকে। আমরা তো মিডল ম্যানকে একদম পুরো বাদও দিতে পারবো না, এই জন্য বলতে মিনিমাম থাকে। আমরা বলতে চাই মিনিমাম থাকে, যে যত মিনিমাম 4 স্টেজে থাকে আমরা যদি 2 স্টেজে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের বাজারেরটা চেনটা কৃষক কাঙ্ক্ষিত মূল্য পাবে এবং ভোক্তারাও তার কাঙ্ক্ষিত দামে পণ্যটা কিনতে পারবে। যাই হোক, এই যে ধান গবেষণার সামনে যে কাজ আপনারা এখন, তো আমরা যদি এভাবে আসি অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে, আপনারা ভবিষ্যতের গবেষণাকে কীভাবে দেখছেন, যে কি বিষয় নিয়ে আপনারা মূল গবেষণাটি পরিচালনা করতে চান আগামী দিনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য? আসলে যে ধান গবেষণার যে চ্যালেঞ্জ অনেক, সেই চ্যালেঞ্জটা মোকাবেলা যে আমি আগামীর জনসংখ্যাকে খাওয়ানোর নিশ্চয়তা দিতে হবে, ধান গবেষণা ইনস্টিটিউটের কাজ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যে কার্যক্রমগুলো আছে, আমরা বিশেষ বৈশিষ্ট্য সময় বিশেষ করে স্ট্রেসপূর্ণ যে এরিয়া আছে বা বৈশ্বিক যে উষ্ণতা আছে বা বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনকে অ্যাড্রেস করে আমাদের গবেষণা চলমান আছে। এবং অবদূর ভবিষ্যতে আমাদেরকে এই কাজেই আগাইতে হবে যে কোন চ্যালেঞ্জটা কোন সময়টা যে চ্যালেঞ্জগুলো আসতেছে ফোরকাস্টিং করে আমাদেরকে সেভাবে অ্যাড্রেস করতে হবে, বোথ ইন ডেভেলপমেন্ট অলসো ইন ম্যানেজমেন্ট সিস্টেম। বোথ ইন দুইভাবেই আমাদের ম্যানেজমেন্টটাও এইভাবে নিয়ে আসতে হবে যাতে আমরা আগেই বলতে পারি যে আগামী সপ্তাহে বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে, এই অঞ্চল বৃষ্টি হবে। সেই ক্ষেত্রে আমরা এই ম্যানেজমেন্ট দিতে পারি, বা অথবা আগামী ওই অঞ্চলে এইরকম আবহাওয়ার বিস্তার করবে যে ওখানে পোকামাকড় আক্রমণ বেশি হবে, সেক্ষেত্রে আমরা এই ম্যানেজগুলোর পোকামাকড় হয়তো কম হবে। আমাদের সেইভাবে আগাইতে হবে যাতে এই বৈরী পরিবেশকে আমরা পরিবেশ উপযোগী ম্যানেজমেন্ট সহ আমরা জাত উদ্ভাবন করতে পারি। প্রত্যেকটা আমরা কিন্তু অলরেডি অনেকগুলো বৈরী পরিবেশে অনেকগুলো জাত আমরা উদ্ভাবন করেছি, এবং এই জাতগুলো কিন্তু আমাদের যে অঞ্চলটা একটা ছিল যে আসলে বৈরী অঞ্চলগুলো, যে বিশেষ করে স্যালানিটি বলি, ড্রাউট বলি বা সাবমার্জেন্স বলি, এই জাতগুলোকে এই অঞ্চলগুলোতে একসময় ধান হতো না, এখন কিন্তু সেই জায়গায় আমাদের ধান হচ্ছে, যেহেতু আমরা ওই জায়গাটা অ্যাড্রেস করতে পেরেছি। এবং এই ধরনের আরও চ্যালেঞ্জ আসবে সামনে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমরা সেই প্রস্তুতি নিচ্ছি। এবং মানে আমাদের ফোরকাস্টিং সহ আমাদের যে এই জাত উদ্ভাবন সহ আমাদের এই কাজগুলো আমরা করে যাচ্ছি। হয়তো একটা সময় আসবে যে জাত উদ্ভাবন থেকে শুরু করে প্রত্যেকটা ম্যানেজমেন্টের মধ্যে আমরা ফোরকাস্টিং করে আমরা অপটিমাম ম্যানেজমেন্ট দিতে, যাতে ক্ষতির মাত্রা কম হয় এবং কৃষক কাঙ্ক্ষিত ফলন পায়। এবং আপনার কাছে তো নিশ্চয়ই এটাও আপনি আমাদের সাথে একমত হবেন, বা আমি যেটা ভাবি যে আমাদের উৎপাদনশীলতা যেমন বাড়া দরকার, আমাদের উৎপাদন খরচও কিন্তু সেখানে কমা দরকার, এবং আমাদের মাটির স্বাস্থ্যটাকেও ঠিক রাখা দরকার, এবং যাতে অতিরিক্ত কীটনাশক বা রাসায়নিক ব্যবহারের মধ্য দিয়ে আমরা মাটিকেও নষ্ট করে না ফেলি। এই যে টেকসই কৃষির কথা যেটা বলা হয়, অ্যাগ্রো ইকোলজি ভিত্তিক কৃষির কথা যেটা বলা হয়, সেটিও নিশ্চয়ই আপনাদের নজরে আছে বা সেটা আপনাদের দৃষ্টিতে আছে। আপনি কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, অবশ্যই আমরা তো মানে ইকো ফ্রেন্ডলি নিয়ে কাজ করছি। আমরা কিন্তু বলে থাকি যে আমরা ধান গবেষণা ইনস্টিটিউট থেকে যে পোকামাকড়ের যে সংখ্যাটা নির্ধারণ করেছে, যে ক্ষতিকর পোকার সংখ্যা মাত্র 232টি, অথচ উপকারী পোকার সংখ্যা 375টি।
দেখেন যে আমরা যদি যে সিড বেড বা 40-45 দিন পর্যন্ত যদি আমরা যদি কোনো পেস্টিসাইড একবারও ব্যবহার না করি, এই যে ন্যাচারাল এনিমি যেগুলো আছে সেগুলা কিন্তু এই ক্ষতি, যে আমরা যে উপকারী পোকা আছে সেগুলো ক্ষতিকর পোকাদেরকে দমন করতে পারে। তারপরে হয়তো বা কিছু যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের একটা বা দুইটা পেস্টিসাইড ব্যবহার বা ইনসেক্টিসাইড ব্যবহার করলে আমাদের সেটা, এই কাজগুলোতে আমাদের চলমান আছে। তো এইটা আসলে আমাদের হয়তো আরও বিস্তৃত করতে হবে। আবার আমরা আরেকটা কাজ করতেছি যে আসলে যে এই ম্যানেজমেন্ট বা জাত উদ্ভাবনের ক্ষেত্রে আমরা এই যে সাম্প্রতিক যে একটা জাত উদ্ভাবন হচ্ছে সেটা ব্লাস্ট রোগ প্রতিরোধী, এবং সে রোগ প্রতিরোধী জাত ব্লাস্ট রোগ প্রতিরোধী জাত। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অটোমেটিক যে জিনিসগুলো কিন্তু আমাদের পেস্টিসাইড বলি বা ফাঞ্জিসাইড বলি বা অথবা যে ওভারঅল যে আমরা কথাটা পেস্টিসাইড আমাদের কম ব্যবহার করা হবে, আমরা সেই জায়গায় কাজ করতে করে যাচ্ছি। এবং এখন যে প্রযুক্তির এত সুফল যে আমরা বলতে পারি, আমি আগেই বলছিলাম যে স্পেসিফিক জিন যে আমরা ব্লাস্টের জন্য এই জিনটা দেয়, এটা ওই জায়গায় আছে, সেটা কাট করে আমরা নিয়ে আমরা ভ্যারাইটি ডেভেলপ করতে পারি। সেক্ষেত্রে প্রযুক্তির সুফল কিন্তু আমরা পাবো, এবং যে পরিবেশ বান্ধব সেটাও আমরা নিশ্চিত বজায় রাখতে পারবো। এবং আপনি নিশ্চয়ই এটাও আশা করেন যে আগামী দিনের ধান চাষ সেটাও লাভজনক হবে। আমি আশাবাদী যে ভবিষ্যতে ধান লাভজনক হবে, এবং একটা পর্যায়ে ধান কমার্শিয়ালি হবে। কমার্শিয়াল হবে, খুবই আশাবাদের কথা, কারণ আমরা এটা জানি যে আসলে ধান আমাদের লাগবেই আমাদের খাদ্য নিরাপত্তার জন্য, এবং কৃষককে কখনোই ধান থেকে বিমুখ করা যাবে না। তার জন্য যে ধরনের প্রযুক্তিগুলো দরকার, যে ধরনের কলা কৌশলগুলো দরকার, সেগুলো কৃষককে দিতে হবে, এবং যাতে আমরা ধানের চাষটাকে নিশ্চিত রাখতে পারি এবং আমাদের খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।